আজকে আমাদের টপিক কোন কোন ওয়ার্ডের পরে ভার্বের সরাসরি জেরান ফর্ম বসে। ঠিক আছে, আজকে হচ্ছে ভার্বের আমরা পার্ট 7 নিয়ে আলোচনা করব। অলরেডি কিন্তু ভার্বের উপরে 6টা ক্লাস শেষ হয়ে গেছে এবং এই প্রত্যেকটা ক্লাস হচ্ছে ভার্বের যথাযথ প্রয়োগ মানে রাইট ফর্ম বা ভার্ব নিয়ে। সো আজকের ক্লাসটা হচ্ছে কোন কোন ওয়ার্ডের পরে ভার্বের সরাসরি জিরান ফর্ম বসে। আমরা জানি জিরান ফর্ম মানে হচ্ছে ভার্বের মেইন ফর্মের সাথে আইএনজি মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করা। ঠিক আছে, যেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপলও বলি, জেরান্ডও বলি। বাট প্রেজেন্ট পার্টিসিপল এবং জেরান্ডের মধ্যে আসলে পার্থক্যটা কোথায় আমি বিগত লেকচারে দেখিয়েছি। সো বিগত লেকচারগুলো দেখে তারপরে এই লেকচারটা দেখবেন, তাহলে হবে কি আপনার কাছে ক্লিয়ার একটা ধারণা থাকবে। এবং হুটহাট একটা লেকচার দেখলে হয় কি, এটা আপনাদের ভালো আয়ত্তে আসবে না। পার্ট বাই পার্ট দেখলে আপনার জিনিসটা ক্লিয়ার হবে এবং বুঝতে সহজ হবে। ঠিক আছে, সো আমি সরাসরি লেকচারে যাচ্ছি। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি শর্টকাট মেথডে যে কোন কোন ওয়ার্ডের পরে আপনি ভার্বের সরাসরি জিরান ফর্ম ব্যবহার করবেন। ঠিক আছে, একদম ডিরেক্ট জিরান ফর্ম ব্যবহার করতে পারবেন। এই ওয়ার্ডগুলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে সরাসরি ভার্বের যে ক্লু আসবে অথবা ভার্বের যে রাইট ফর্ম অফ ভার্বের যে ফরম্যাটটা আসবে, যেটা শূন্যস্থান বা টিক চিহ্নে আপনাকে পূরণ করতে হবে, সেটা কিন্তু আপনি ইজিলি ধরতে পারবেন এই ভার্বের এই আমার লেকচারগুলো দেখলে। ঠিক আছে, কোথাও কোনো প্রবলেম হবে না। সো ওয়ার্ডগুলো হচ্ছে avoid, abandon, appreciate, ঠিক আছে। appreciate মানে হচ্ছে বলা বা অপেক্ষা করা, আর abandon মানে হচ্ছে পরিত্যাগ করা, avoid মানে হচ্ছে এড়িয়ে চলা, anticipate মানে বলা বা অনুকরণ করা বা কোনো কিছু, ওটা কি বলে, এস্টিমেট ধারণা করা। ঠিক আছে, anticipate। busy, consider, contemplate, can't help বা cannot help, could not help। cannot help, could not help মাস্টের পরিবর্তে বসে। ঠিক আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমি দেখাবো। could not help, দেন হচ্ছে cannot bear, cannot bear, deny মানে হচ্ছে আপনার অস্বীকার করা। ঠিক আছে, ডিসেন্ট, সবগুলো আমি বলতে পারতেছি না এখন কারণ লেকচার বড় হয়ে যাবে অনেক। ডিজার্ট, ডিসেন্ট, ডিজার্ট, ডিফিট মানে পরাজিত করা, ডিলে মানে দেরি করা, ডিসকাস আলোচনা করা, এনজয় আনন্দ করা, এক্সকিউজ মানে হচ্ছে বাম হাত দেখানো, কোনো কিছুতে বাম হাত বা অজুহাত দেখানো, এক্সামিন পরীক্ষা করা, SIZE এমফাসাইজ। ঠিক আছে, এমফাসাইজ মানে কোনো কিছুর প্রতি গুরুত্ব আরোপ করা। ঠিক আছে, ফিনিশ শেষ করা বা সমাপ্ত ঘোষণা করা, ফ্যান্সি মানে ভালোবাসা। ঠিক আছে, অলংকারিত করা ভালোবাসা। ঠিক আছে, এরপরে হচ্ছে ফিল লাইক, পরীক্ষা আসে ফিল লাইকটাই অনেক ইম্পর্ট্যান্ট। ফিল লাইক মানে হচ্ছে আপনার কোনো কিছু পাওয়া বা আগ্রহী হওয়া। ঠিক আছে, এরপরে আছে গিভ আপ মানে পরিত্যাগ করা, মানে কোনো কিছু ছেড়ে দেওয়া। ঠিক আছে, কিপ অন মানে ক্যারি অন চালিয়ে যাওয়া। ঠিক আছে, কন্টিনিউ, টু বি কন্টিনিউড, কিপ অন। এরপরে ইনসিস্ট অন,
ইনসিস্ট অন মানে কোনো কিছুর প্রতি জোর দেওয়া, গুরুত্ব দেওয়া, ঠিক আছে, এটা মানে এটা করতেই হবে, এটা যাইতেই হবে, ঠিক আছে, ইনসিস্ট অন। ইমাজিন কল্পনা করা, ইমাজিন কল্পনা করা। ইনভলভ কোনো কিছুর ভিতরে যুক্ত হওয়া, ঠিক আছে, কানেক্টেড টু। মাইন্ড মনে করা। মিস মেডিটেট, MEDITETE মেডিটেট মানে ধ্যানে মগ্ন হওয়া, ঠিক আছে। মেনশন কাউকে কোনো কিছুর মধ্যে আনা বা কাউকে কোথাও স্মরণ করা, ঠিক আছে, মেনশন। নো ইউজ, নো ইউজ, নো গুড, নো ইউজ, নো ইউজ, নো গুড, নো ডিফিকাল্টি, DIFFICULTY, নো ডিফিকাল্টি। নো হারমিন, HER, নো হারমিন, HERMIN, নো হারমিন, ঠিক আছে, নো হারমিন। নো পয়েন্ট ইন পোস্টপন, পোস্টপন মানে হচ্ছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া। প্র্যাকটিস, প্র্যাকটিস PRACTISE, প্র্যাকটিস মানে অনুশীলন করা, আর PRACTIC প্র্যাকটিস মানে অনুশীলন, ঠিক আছে, দুইটা কিন্তু দুই রকম। এটা ভার্ব, যেখানে এস থাকবে সেটা ভার্ব, যেখানে সি থাকবে সেটা হচ্ছে নাউন, নাউন, ওকে। TIAC প্র্যাকটিস। TIAC প্রায়োরিটাইজ, প্রায়োরিটাইজ মানে হচ্ছে প্রায়োরিটি মানে হচ্ছে অগ্রাধিকার, প্রায়োরিটাইজ মানে হচ্ছে অগ্রাধিকার দেওয়া, মানে কোনো কিছুকে আগে তুলনা দেওয়া, ঠিক আছে, আগে আনা, প্রায়োরিটাইজ। কুইট অপেক্ষা করা। রিস্ক, রিস্ক মানে তো জানেন। রিগ্রেট। রেসিস্ট, রেসিস্ট RESIST, রেসিস্ট প্রতিহত করা মানে বাধা দান করা, ঠিক আছে। রিকল পুনরায় কাউকে ডাকা, রিকল, RECALL, রিকল। রিকালেক্ট পুনরায় কোনো কিছু সংগ্রহ করা, ঠিক আছে, রিকালেক্ট। রিকমেন্ড, COMMEND, রিকমেন্ড কাউকে কোনো কিছুর ব্যাপারে সুপারিশ করা, রিকমেন্ড, RECOMMEND, রিকমেন্ড সুপারিশ করা। রিমেম্বার স্মরণ করা। শিন শান পরিহার করা, SHUN শান মানে পরিহার করা, ঠিক আছে। SHIRK শির্ক, শির্ক মানে হচ্ছে কোনো কিছু এড়িয়ে চলা, শির্ক, ঠিক আছে, কোনো কিছু এড়িয়ে চলা। সাপোর্ট, SUPPORT সাপোর্ট, ঠিক আছে। এখানে কিন্তু আমি আপনার ABCD এইটা মেনটেন করতেছি আপনাদের যাতে মনে থাকতে সুবিধা হয়, ঠিক আছে, মনে রাখতে সুবিধা হয়। এই যে তারপরে B, তারপরে CDEFGHI এভাবে আসছে কিন্তু অটোমেটিক, যাতে আপনি সহজে এই জিনিসগুলো মনে রাখতে পারেন, এবং অবশ্যই আমি রিকোয়েস্ট করবো এটা আপনি নোট করবেন, ঠিক আছে। সাপোর্ট, সাপোর্ট। সাজেস্ট, SUGGEST সাজেস্ট, ঠিক আছে। টলারেট, TOLERATE টলারেট মানে কোনো কিছু আর বাড়াবাড়ি না করা বেশি, ঠিক আছে। ওয়ার্থ উচ্চারণটা হবে WORTH, ওয়ার্থ, ওর্থ না ওয়ার্থ, ঠিক আছে। ওয়ার্থ মানে হচ্ছে মূল্যায়ন করা। ওয়ার্থ হোয়াইল, WORTHWHILE। এই ওয়ার্ডগুলো যদি আপনি ABCD ক্রম অনুসারে মনে রাখতে পারেন, তাহলে এই ওয়ার্ডগুলো যদি আপনি কোথাও দেখেন এবং এরপরে যদি কোনো মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব থাকে, সেই ভার্বটা কিন্তু অবশ্যই জেরান্ড আকারে বসবে, মানে সেই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ING হবে, ঠিক আছে। এই ভার্বগুলো যদি আপনি কোথাও দেখেন, এই ভার্বের পরে যদি কোনো মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব থাকে, তাহলে সেই ভার্বটার মেইন ফর্মের সাথে বা ভার্বের ওয়ান ফর্মের সাথে মানে প্রেজেন্ট ফর্মের সাথে অবশ্যই ING, যেটাকে আমরা বলতেছি জেরান্ড, ঠিক আছে, সরাসরি জেরান্ড আকারে বসবে, ঠিক আছে। যদি এই ওয়ার্ডগুলো পান, সেটা পার্টিসিপল হওয়ার কোনো সুযোগ নাই, যদিও আমি পার্টিসিপল এবং জেরান্ড কি আগের লেকচারে দেখাইছি, বাট এই ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো পেলে আপনি সরাসরি সেটাকে জেরান্ড আকারে তুলনা করতে পারেন, আরও ইজি করে দিলাম বিষয়টা, ঠিক আছে। সো প্রত্যেকটা লেকচার দেখবেন, তাহলে ভার্বে
আপনার 0% সমস্যা থাকবে, মানে কোনো সমস্যাই আপনার থাকবে না ভার্বের লেকচারে, ঠিক আছে? ভার্বের যে কোনো প্রশ্ন আপনি খুব ইজিলি ধরতে পারবেন। মোটামুটি যতগুলো লেকচার দেবো ভার্বের উপরে, যদি আপনি আয়ত্ত করতে পারেন একবার, ভার্ব রিলেটেড কোনো সমস্যা আপনার আর থাকবে না 100%, ঠিক আছে? এখন আমি এক্সাম্পলে যাব। এক্সাম্পল 1, she is busy, do অথবা doing her homework. she is busy, do অথবা doing her homework কোনটা হবে, ঠিক আছে? মনে করেন দুইটা অপশন আছে, she is busy, এই যে বিজি কিন্তু এর ভিতরে ছিল, বিজি কিন্তু এর ভিতরে ছিল, ঠিক আছে? বিজি কিন্তু এর ভিতরে ছিল, এই যে বিজি কিন্তু এর ভিতরে ছিল, ঠিক আছে? সো বিজি যেহেতু আছে অবশ্যই এটা ডুইং, এটা কিন্তু পার্টিসিপল হওয়ার সুযোগ নাই। অপশানে যদি পার্টিসিপল পান, জেরান্ড পান, অবশ্যই কিন্তু আপনার জেরান্ড হবে, কারণ এখানে ডুইং বিজি এর পরে বসছে, ডু হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু, ডু এর সাথে আইএনজি, মানে এটা জেরান্ড হয়ে গেছে, নট পার্টিসিপল। ওকে, এক্সাম্পল নাম্বার 2, it is no use, it is no use মনে করেন আছে রাব, আর ইউ বিবি আইএনজি, এটা একটা প্রবাদ বাক্য, প্রুভার্ব, প্রবাদ বাক্যের ইংরেজি হচ্ছে প্রুভার্ব। ইট ইজ নো ইউজ রাব অর রাবিং ইট ইন, ঠিক আছে? এই প্রবাদ বাক্যটার বাংলা হচ্ছে কাদা ঘেটে লাভ নাই, কাদা ঘেটে লাভ নেই, অথবা লেবু যত কচলায় তত তেতো হয়, ঠিক আছে? অথবা লেবু যত কচলায় তত তেতো হয়, এটার বাংলা হচ্ছে এটাই, ঠিক আছে? ইট ইজ নো ইউজ রাবিং ইন ইট, সো এটা কিন্তু রাবিং হবে, কারণ নো ইউজ, নো ইউজ এই ওয়ার্ডটা, নো ইউজ ওয়ার্ডটা আমি ওই এর আগে যে ওয়ার্ডটা লিখছে আগের পৃষ্ঠায় তার ভিতরে আছে, আপনি দেখে নিন। এই নো ইউজের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে এবং এটা মাস্ট জেরান্ড হবে, নট পার্টিসিপল, মাস্ট জেরান্ড হবে, নট পার্টিসিপল। ওকে, example number 3, I had no difficulty to get অথবা getting here, ঠিক আছে? I have no difficulty, I had no difficulty to get or getting here, এই যে নো ডিফিকাল্টি, নো ডিফিকাল্ট ওয়ার্ডটা আগের পৃষ্ঠায় ছিল, সো এরপরে নিঃসন্দেহে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে এবং এটা অবশ্যই জেরান্ড হবে। এক্সাম্পল নাম্বার 4, যেমন এত কঠিনতা দরকার নেই, সহজতা দিয়ে, I feel like having a cup of tea, এই যে হ্যাভিং, ঠিক আছে? এটা কিন্তু জেরান্ড, নট পার্টিসিপল, কারণ ফিল লাইক, এই ফিল লাইক ওয়ার্ডটা আগের পৃষ্ঠায় লিখেছিলাম, ফিল লাইকের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে মাস্ট আইএনজি হবে এবং সেটা অবশ্যই জেরান্ড হবে, ঠিক আছে? I feel like having a cup of tea, এক্সাম্পল নাম্বার 5, যেমন বাংলাদেশ ক্রিকেট enjoys a huge following, বাংলাদেশ ক্রিকেট এনজয়েজ এ হিউজ ফলোয়িং, এই যে এনজয়েজ আছে, এনজয় কথাটা আগের পৃষ্ঠায় ছিল, তো এনজয়ের পরে যদি কোনো ভার্ব পান সেই ভার্বটা অবশ্যই জেরান্ড আকারে বসবে, ঠিক আছে? বাংলাদেশ ক্রিকেট এনজয়েজ এ হিউজ ফলোয়িং। আশা করি ব্যাপারটা যথেষ্ট ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। সো আজকের লেকচারটা আর বেশি বর্ধিত করব না। সো এখানে এই রিলেটেড কোশ্চেনে কিন্তু পরীক্ষা হয়, ভার্ব রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে এখান থেকে, এই টপিকটা থেকে, তাহলে এই রিলেটেড কোশ্চেনগুলোই হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি যদি এই ওয়ার্ডের 4টা মনে রাখতে পারেন,
মানে এই ওয়ার্ডের চারটা যদি আপনি মনে রাখতে পারেন এই ওয়ার্ডগুলা, এবং ডিকশনারি কিন্তু এইভাবে আসে, আপনি যত বেশি ইংলিশের গ্রামাটিক্যাল রুলসের ভিতরে ঢুকবেন আপনার ভোকাবুলারি পাওয়ার তত স্ট্রং হবে। বাট আপনি যদি সরাসরি ডিকশনারি দেখেন তাহলে ওই ওয়ার্ডগুলো কিন্তু আপনার বেশি মনে থাকবে না। বাট আপনি যদি সব ওয়ার্ডকে একটা রুলসের আওতায় ফেলতে পারেন তাহলে রুলস মনে থাকলে ওয়ার্ড মনে থাকবে, ঠিক আছে? এইভাবেই কিন্তু ডিকশনারি আসে মাথার ভিতরে। সো আপনি এই ওয়ার্ডগুলো মনে রাখবেন, অনেকগুলোর বাংলা বলছি, অনেকগুলোর বলি নাই, নোট করে রাখবেন অবশ্যই। এবং এভাবে পড়লে আপনার আশা করি ভার্বের যে কটা লেকচার হবে ভার্ব রিলেটেড, মানে রাইট ফর্ম অফ ভার্বস রিলেটেড, কোনো প্রবলেম কিন্তু আপনার দ্বারা থাকবে না, ঠিক আছে? তো আপনি আমার সাথে থাকুন, যতদিন ভার্বের ক্লাস চলবে প্রত্যেকটা ক্লাস মন দিয়ে দেখুন। এবং ভার্বের পরে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ভয়েস, ইটিসি যত আছে ইংলিশের মেইন গুরুত্বপূর্ণ টপিক, এবং যে টপিকগুলো আপনার চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো পার্ট বাই পার্ট আমি একের পর এক লেকচার নিয়ে আসবো। সো সাথেই থাকুন, আজকের লেকচারে বর্ধিত করবো না। থ্যাংকস ফর অল, টাটা।